আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। ওয়াইজেন রিসোর্সের ডিএসসি টেকনিক্যাল উইং এ আপনাদের স্বাগতম। আমাদের ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মার্চ মাসের বাজার শেষের পরে এপ্রিল মাসের বাজারগুলো কেমন হতে পারে এবং আমরা কিভাবে ট্রেড করলে সেখান থেকে আমাদের ক্ষতির পরিমাণ কম হবে এবং লাভের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের মূল প্রতিপাদ্য বিষয় টেকনিক্যাল অ্যানালাইসিস। এই ভিডিওটি আপনাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে আমরা বলছি। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে শেয়ার বাজারে যে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বা চার্ট বিশ্লেষণ দেখানো হয়েছে তা সম্পূর্ণই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। এটি কোনো প্রকার বাই বা সেল করার পরামর্শ বা রিকমেন্ডেশন দেয়া হয় না। মনে রাখবেন, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই যে কোনো শেয়ার কেনা বা বেচার আগে অবশ্যই নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন অথবা একজন নিবন্ধিত আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আপনার কোনো প্রকার লাভ বা ক্ষতির দায়ভার এই চ্যানেল কর্তৃপক্ষ বহন করবে না। তো আসুন আমরা শুরু করি। আজকে আমরা দেখতে পাচ্ছি 41 পয়েন্ট মাইনাস এবং সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে 650 কোটি টাকার বেশি এখানে লেনদেন হয়েছে, যেটা কিনা আগের দিনের চাইতে সামান্য একটু বেশি। গতদিন প্রায় 44 পয়েন্ট মাইনাস ছিল, আজকে 41 পয়েন্ট মাইনাস এবং উভয় দিনই সকালে মার্কেট আপ রেখে বিকেলে আর প্রাইসটা ধরে রাখতে পারেনি, প্রফিট টেকিং হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কতটা প্রফিট টেকিং হয়েছে বা লস কমানো হয়েছে বা স্মার্ট মানি আছে না বের হচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমরা যে ইন্ডেক্স কন্ট্রিবিউটরটা দেখতেছি, ইন্ডেক্স কন্ট্রিবিউটরে কিন্তু যারা লিড দিচ্ছে তারা সবাই খুব একটা বেশি মার্কেটের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। এখানে যে কয়টা ইন্ডেক্স কন্ট্রিবিউটর আছে যারা পজিটিভলি মার্কেটকে লিড দেওয়ার চেষ্টা করছে, এখানে কিন্তু একমাত্র সাউথ ইস্ট ব্যাংক, যেটা কিনা মাত্র 1% বাড়ছে, এটা ছাড়া কিন্তু আপনি কোনো বিগ ক্যাপিটাল বা বড় ভলিউমের কোনো শেয়ার আপনি এখানে পাবেন না যে কিনা ইন্ডেক্সে মুভমেন্ট রাখতে পারে। অন্যদিকে নেগেটিভ কন্ট্রিবিউটরে যখন আপনি যাবেন তখন দেখবেন প্রাক, রবি, স্কয়ার ফার্মা, জিপি, ইসলামী ব্যাংক, আলারাফা, মারিকো, ফিক্স ফার্মা, ডাচ বাংলা, লিন্ডে। মানে কি, এরা হচ্ছে যারা মার্কেটের সেরা, যে প্রতিষ্ঠানের শেয়ারগুলোকে নিয়ে একটা মার্কেট গর্ব করে, এই ধরনের প্রতিষ্ঠানের অধিকাংশ প্রতিষ্ঠানেরই দাম আজকে পড়তির দিকে। মূল্যভিত্তির শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার, যাদের দাম আগাগোড়া হয়তোবা একটু কম ছিল, হয়তোবা বাড়ছে, সেখানে কারেকশন হয়েছে, অথবা তারা দাম ধরে রাখতে পারে নাই। তার মানে হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারের উপরে বাজার কতখানি আহ, আস্থা রাখতেছে, এটা কিন্তু বাজারের একটা কনফিডেন্সের ইস্যু। যেহেতু ফান্ডামেন্টাল শেয়ারের উপরে বাজার আস্থা রাখতে পারছে না, তাই আলটিমেটলি বাজার চলে গেছে ফান্ডামেন্টাল না যেগুলো, সেগুলোর দিকে। এটা অবশ্য অনেকদিন আগে থেকেই গেছে, কিন্তু আপনি দেখতে পাবেন যে মোটামুটি অনেকগুলা জেড ক্যাটাগরি শেয়ার, মিউচুয়াল ফান্ড এর মুভমেন্ট আমরা দেখছি। কিছু কিছু লো পেইড অ্যাপের শেয়ারের মুভমেন্ট আমরা দেখছি। কিছু কিছু আপনার একবারেই ফ্যাক্টরি বন্ধ এ ধরনের শেয়ারের মুভমেন্টও আমরা দেখেছি। সবচাইতে বড় কথা হলো যে মোটামুটি এই যে লাস্ট 3 or 4 মান্থ, এই 3-4 মাসের ভিতরে প্রতিটা শেয়ারই কখনো না কখনো কোনো না কোনো সময়ে প্রাইস অ্যাকশন করেছে। এখন হয়তোবা কোনো শেয়ার অ্যাকশন করার পর কারেকশনে আসছে, সেটা ভিন্ন ব্যাপার। প্রতিটা শেয়ারই কখনো না কখনো প্রাইস অ্যাকশন করছে, কম হোক বেশি হোক, সে তার সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উঠছে এবং ব্যবসা দিছে। 5% হোক, 10% হোক, 20% হোক, 50% হোক, 100% হোক, কিছু কিছু শেয়ার ছাড়া দু একটা মোটামুটি সব শেয়ারই কম বেশি ব্যবসা দিয়েছে। তো ব্যবসা দেয়নি কোন কোন শেয়ার? ব্যবসা দেয়নি বিগত সময়গুলোতে যে সকল শেয়ারগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কিন্তু ডিভিডেন্ডের পরে ডিভিডেন্ড ডিসবার্স করতে ব্যর্থ হয়েছে।
আমি আবারও রিপিট করছি, যে সকল শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কিন্তু ডিভিডেন্ড দেওয়ার পরও ডিভিডেন্ড ডিসবার্স করতে ব্যর্থ হয়েছে, এই শেয়ারগুলো আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে তারা ভালো একটা প্রফিট দেয়নি। যেমন আমরা আসি কাট্টালি টেক্সটাইল। কাট্টালি টেক্সটাইল ডিভিডেন্ডের আগে একটা পজিশনে ছিল, এই পজিশনে সে এখনো ফিরে আসতে পারেনি, বাট তার অ্যাকুমুলেশন কমপ্লিট। ডারবাস বক্সে সে দীর্ঘ সময় অপেক্ষা করে এখন সে প্রাইস অ্যাকশনের দিকে যাচ্ছে, যে সময় কিনা মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। মানে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, সে আপের দিকে যাচ্ছে, ইনভার্স রিলেশনশিপ। আবার আসেন আলিপ ইন্ডাস্ট্রিজ। এখন সে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে। যদি আলিপ ইন্ডাস্ট্রিজ, যে জন্য কালকে একটা অ্যাসিড টেস্ট, কালকে যদি সে তার দাম সমান রাখতে পারে বা 10 পয়সা বাড়াতে পারে এই পজিশন থেকে, তাহলে আলিপ মুভমেন্টে যাবে। জাস্ট 10 পয়সা, আমি আবারও রিপিট করতে, 10 পয়সা যদি সেখান থেকে ধরে রাখতে পারে দাম, সে প্রাইস অ্যাকশন করবে সামনে। একই ধরনের চার্ট আপনি দেখবেন বিসেসারি। কম বেশি একই ধরনের। তারা যখন মার্কেট আপ ছিল ওই সময় তারা খারাপ হয়েছে বা তারা প্রাইস অ্যাকশন করতে পারে নাই। যখন মার্কেট ডাউন তারা একটা পজিশন তৈরি করার চেষ্টা করতেছে। সোনালী আঁশ। সোনালী আঁশ নিয়ে মানুষের অনেক অভিযোগ, আকাঙ্ক্ষা, ইচ্ছা। কারণ সোনালী আঁশ শেয়ারটা অনেক আকাশ থেকে পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সময় এটা 300-400 লেভেল থেকে এভাবে নিচের দিকে নেমে আসছে। আমি যদি এটাকে মান্থলি চার্টে দেখাই তাহলে দেখবেন যে সে ক্রমেই নিচের দিকে পড়ে এখন একটা তলানিতে এসে সে সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছে। হয়তোবা এই 120 টাকা থেকে 140 টাকা এই রেঞ্জেই সে সাপোর্ট পাবে এবং এখান থেকেই সামনে তার প্রাইস অ্যাকশন করবে। হয়তো 150 টাকার নিচে সে নাও আসতে পারে, কারণ প্রত্যেকটা বারই সে তার লোয়ার লোকে টাচ করে নাই, তার আগে থেকেই চলে গেছে। একটা সিগনিফিকেন্ট রেঞ্জে আপনি যদি দেখেন সোনালী আসে এন্ট্রি দেওয়ার টাইম হয়তোবা চলে আসছে, কারণ সে কিন্তু তার নিজের কারেকশন শেষ করছে। মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টটাকে কিন্তু এই শেয়ারগুলো, আমি শুধু সোনালী আঁশ একটা কথা বলছি না, এই ধরনের শেয়ারগুলো কিন্তু মার্কেট যখন আপ ছিল, মার্কেট যখন প্রাইস অ্যাকশন করছে, এরা কিন্তু প্রাইস অ্যাকশন না করে উল্টার দিকে হাঁটছে। তো এদের নিজেদের কিছু শক্তি আছে, এই শক্তিটা দিয়ে মার্কেট যখন পড়ে যাবে, তখন মার্কেট যখন কারেকশনে যাবে, এরা তখন অ্যাকশনে যাবে। কারণ এখানে কিছু কিছু ওই হাঁসের ডিম এখনো পাড়া বাকি আছে। হ্যাঁ, যেমন ধরেন একটা বললাম যে ডিভিডেন্ডটা আসে নাই। আর প্রতিষ্ঠান হিসেবে সোনালী আঁশের ইপিএস টিপিএস খুব একটা খারাপ না। প্রতিষ্ঠান হিসেবেও তারা যথেষ্ট ভালো, তাদের লোনও কম। আহ, চাইলে ট্রাই করে দেখতে পারেন, হয়তোবা ইন ফিউচার এই ধরনের শেয়ারগুলো, আমি সোনালী আঁশের কথা বলতেছি না, এই ধরনের শেয়ারগুলোকে প্রাইস অ্যাকশনে দেখতে পেতে পারেন। আর আমি অবশ্যই বলতেছি যে ধরনের যে শেয়ারগুলো অলরেডি 50%, 60%, 80%, 100% প্রাইস অ্যাকশন করে ফেলছে রিসেন্ট টাইমে, তারা হয়তো বা কারেকশনে যাবে। বা এর আগের ভিডিওতে আমি যখন বলেছিলাম যে আপনারা মিউচুয়াল ফান্ড কেনেন, আমাদের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনারা মিউচুয়াল ফান্ড কেনেন, XYZ মিউচুয়াল ফান্ড কেনেন। তা তো সেই সময়টা ছিল বেসিক্যালি এই সময়টায়। এই সময়টাতে আমরা মিউচুয়াল ফান্ড কিনতে বলেছিলাম মার্চ মাসের ফার্স্ট উইকে। তো আপনারা যারা কিনেছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা মিউচুয়াল ফান্ড কিনেননি, আমরা পার্টিকুলার কোনো স্টকের কথা বলি নাই, 2-3টে স্টকের কথা বলছি, তারা সবাই 20% থেকে 50% প্রফিট অলরেডি দিয়ে দিচ্ছে। আপনারা যারা কিনেছেন হয়তোবা অল্প কিছু লাভ করেছেন হয়তোবা। আর পরবর্তীতে আমাদের লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে মিউচুয়াল ফান্ড এই ধরনের একটা সিচুয়েশনে ছিল,
তখন আমরা বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডে আপাতত আপনারা যদি ঢুকেন, নিজের ইচ্ছায় ঢুকবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই ধরনের ক্যান্ডেল যখন হয়, এটাকে একটা ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল বলা হয়। আপনারা আমাদের আগের ভিডিওটাতে চেক করলে দেখতে পাবেন। আগের ভিডিওতে আমরা এ নিয়ে ব্যাপক বিস্তর আলোচনা করেছিলাম। যদি আপনাদের মনে হয় যে আরো বেটার আপনারা জানবেন বা বুঝবেন, মিউচুয়াল ফান্ডের গতি প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা দিয়ে দিয়েছি। তবে আমরা এটা বলতেছি এখনো যে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট এখন শেষ না। মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট এখন জাস্ট শুরু। এবং এই জায়গাগুলোতে আমরা দেখব যে RSI মিউচুয়াল ফান্ডের কমে ৫০ এ এসে আবার ৭০, ৮০, ৯০ এ যাচ্ছে। আবার ৫০ এ এসে ৭০, ৮০, ৯০ এ যাচ্ছে। এবং এটা মোটামুটি আপনারা ধরে রাখেন যে মোটামুটি জুন, জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত মিউচুয়াল ফান্ডের এই মুভমেন্টটা আপনারা পাবেন। কারণ মিউচুয়াল ফান্ড আপনার ইনভেস্টমেন্টের জন্য ফর ট্যাক্স পারপাস এটা একটা খুব ভালো অপরচুনিটি। যারা শেয়ার ব্যবসা করে না, জানে না, বুঝে না, তারা এই ধরনের আ ইউনিটকে আ সেফ বলে মনে করে। যদিও সেফ বলে পৃথিবীতে কিছু নাই। তারপরেও তারা এটাকেই সেফ বলে মনে করে। অপেক্ষাকৃত লো রিস্ক, যে আমার ১০ পয়সা লস হলো, আমি আমার ট্যাক্সের পারপাস এ কাজ করলাম। অনেকে এই ধরনের চিন্তা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চায়। তো একেক সময় ট্যাক্স সিস্টেম একেক রকম থাকে। তো এই ধরনের সিচুয়েশন এর কারণেই মে, জুন, জুলাই, এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে মিউচুয়াল ফান্ডের কিছু মুভমেন্ট থাকে বা দেখা যায়। আমরা হয়তোবা সামনে দেখলেও দেখতে পারি। আর ট্রেড প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সবকিছুই বলতেছে যে মিউচুয়াল ফান্ড একটা দীর্ঘ সময় ধরে কালেকশন হইছে। এই ২-৩ দিনের পড়া আর এই ২-৩ দিনের ডেলিভারি, এটা আসলে বেসিক্যালি কিছু না। এটা অবশ্যই আমি এটাও বলতেছি যে মিউচুয়াল ফান্ড আর এখানে থাকবে না। মিউচুয়াল ফান্ডের বেজলাইন যেটা ৳৬, এই ৳৬ তে আসবে। আসার পরে সে সিদ্ধান্ত নিবে মার্কেট কোন দিকে যায়, তার সাথে ম্যাচ করে সে তার নিজের মতো করে চিন্তাভাবনা করে আগাবে। আমরা যদি ইচিমোকু ক্লাউডে দেখি, ইচিমোকু ক্লাউড কিন্তু বলতেছে এটার একটা দীর্ঘ র‍্যালি অপেক্ষা করতেছে। এর প্রতিটা আ ডাইভারজেন্স কমে গেছে। প্রত্যেকটা জায়গাতে সে অ্যা আ ক্লাউড গুলা ছোট হয়ে আসছে। যখন ক্লাউড ছোট হয়ে আসে তখন আমরা সাধারণত বিগ মুভমেন্ট দেখি। বিগ মুভমেন্ট বলতে আসলে কখনো আ ইয়া বড় আকারের প্রাইস অ্যাকশন ও হতে পারে, বড় আকারের প্রাইস কারেকশন ও হতে পারে। বিগ মুভমেন্ট মানে এই না যে প্রাইস বাড়বেই। তবে এই ধরনের সিচুয়েশন থেকে সাধারণত প্রাইস উপরের দিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো আমরা হয়তোবা খুব দ্রুত হয়তোবা ১ থেকে ২ সপ্তাহ পরে বা এই মাসের শেষ সপ্তাহে মিউচুয়াল ফান্ডকে আবারও প্রাইস অ্যাকশন করতে দেখব। তো আপনারা যারা আগ্রহী থাকবেন একটু নজরদারিতে রাখবেন। ভালো সুযোগ পেলে ঢুকবেন। কারণ এবার কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনাকে ক্রয় করার সুযোগ দিবে না। হয়তোবা ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন কিনতে চাইলে পোর্টফোলিও খালি রাখতে হবে। আর পোর্টফোলিও খালি কেন রাখতে হবে? তার আরেকটা রিজন হচ্ছে আপনি যেরকম মার্কেটে যখন আপনি থাকবেন, তখন আপনাকে মার্কেটের সাথে ম্যাচ করতেই চলতে হবে। আমি আগেই বলেছি যে মার্কেট একটা বড় আকারের আপ মুভমেন্ট এর জন্য রেডি হচ্ছে এবং সে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দিয়ে এই মার্কেটটাকে আমরা উপরের দিকে যেতে দেখব। কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন মানেই হচ্ছে আপনার এই হচ্ছে কাপ, এই হচ্ছে হ্যান্ডেল। আবার এই হচ্ছে হ্যান্ডেল, এই হচ্ছে কাপ। এই কিভাবে এই প্রাইস অ্যাকশন গুলা হবে ইন ফিউচার, এই ব্যাপারে আমরা আমাদের লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনারা সুযোগ থাকে আমাদের লাস্ট ভিডিওটা চেক করে দেখবেন। আমরা এই ধরনের ছবি আঁকিয়ে কোন শেয়ার কিভাবে আপ ডাউন করবে এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এই ধরনের একটা জায়গাতে এই মুহূর্তে
আছি। এবং আমি কিন্তু আগেও বলেছি যে কারেকশন কিন্তু শেষ হয়নি। মার্কেটের কারেকশন শেষ হয়নি। এটা একটা পার্ট। এটা খুব দ্রুত আবারও আপ হবে। এই আপটা কত লেভেল থেকে হতে পারে? এই আপটা যদি আমার ভুল না হয় এই ধরনের একটা লেভেল থেকে এইটা আপ হবে। এই ধরনের একটা লেভেল থেকে আপ হবে। হয়তোবা এরকম জায়গায় হয়তোবা ১ দিন, ২ দিন, ৩ দিন থাকবে। তারপর আবার আপ হবে। আপ হওয়ার পরে আবার ২-৩ দিন পর আবার ডাউন হবে, আবার আপ হবে। এটা মার্কেটের চিরাচরিত নিয়ম। এই ক্লাউডের মাঝখান থেকেই এবার এই ক্লাউড ঘেঁষেই শেয়ারটা মানে ইন্ডেক্স বাড়ি খেয়ে উপরের দিকে উঠবে। বাট এটা কিন্তু টেকনিক্যালি আপনি একটা ডাউন মুভমেন্ট পাবেন। ডাউন মুভমেন্ট পাওয়ার সবচাইতে বড় রিজন হচ্ছে আগামী এপ্রিল মাস, মে মাস এই ২ মাসে ব্যাংক এবং ইন্স্যুরেন্স, মাল্টিন্যাশনাল সহ বিগ পেইড আপ এর যে শেয়ারগুলো আছে বা যারা ইন্ডেক্সের একটা বড় অংশ হোল্ড করে, যে সকল শেয়ারগুলো ২% দাম বাড়া বা কমার সাথে ইন্ডেক্সেরও বড় কম বেশি পরিবর্তন হয়, এই ধরনের শেয়ারগুলো এখন ডিভিডেন্ড দিবে। আর এই ডিভিডেন্ড কি দিবে? ডিভিডেন্ড যাই দিবে খারাপ দিবে। মানে হচ্ছে কি, ধরেন গ্রামীণ ফোন যদি ৳১০ ইপিএস দেয়, ৳৮ ডিভিডেন্ড দেয়, ক্যাশ ডিভিডেন্ড, তাও গ্রামীণফোন এখানে দাম ধরে রাখতে পারে, তার দাম পড়বে। কারণ আমাদের এক্সপেকটেশন অসীম। আমরা চাই যে অনেক ভালো ডিভিডেন্ড আসবে। কিন্তু আসলে যাই ডিভিডেন্ড আসুক না কেন, যাই ইপিএস আসুক না কেন, এটা দাম ধরে রাখার জন্য যথেষ্ট নয়। এটা আমাদের সাইকোলজি। আর মার্কেট যখন ডাউনে থাকে, ধরেন এই মার্কেটটা যদি ৪,৬০০ লেভেলে থাকতো বা ৪,৮০০ লেভেলে থাকতো, তাহলে কি হতো যে গ্রামীণফোন যদি ৳১২ ইপিএস ডিক্লেয়ার করতো আর ৳৬ ডিভিডেন্ড দিত, এটা একটা গুড ডিভিডেন্ড হতো। ইবিএল যদি ৳৮ ইপিএস ডিক্লারেশন করত, ৳২ ডিভিডেন্ড দিত, এটা একটা গুড ডিভিডেন্ড হতো। কিন্তু এখন আহ, যদি পূবালী ব্যাংক ৳১০ ইপিএস ডিক্লেয়ার করে, ৳৪ ডিভিডেন্ড দেয়, তাহলেও দেখবেন লোকজন বলবে যে না, কম হয়ে গেছে। তো এই যে সাইকোলজি, এই সাইকোলজির কারণে ব্যাংক যাই ডিভিডেন্ড দিক, মাল্টিন্যাশনাল কোম্পানি যাই ডিভিডেন্ড দিক, হয়তোবা তার দাম ধরে রাখা কঠিন হবে। হ্যাঁ, কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আ আ প্রিভিয়াস সময়ে একটু খারাপ সিচুয়েশন এ ছিল, তাদের ব্যবসা অবস্থা ভালো ছিল না। বিগত ১-২ বছরে ডিভিডেন্ড দেয় নাই। পরবর্তী জেড ক্যাটেগরিতে চলে গেছে। যেমন লঙ্কা বাংলা, ইসলামিক ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, আ ইউনাইটেড ফাইন্যান্স এই ধরনের বা উত্তরা ফাইন্যান্স এই ধরনের প্রতিষ্ঠান যারা বা আরো যেগুলো আছে, বে লিজিং, জিএসপি, হাবিজাবি, মাইদাস ফাইন্যান্স। তো এগুলো কেউ যদি ১০ পয়সা ডিভিডেন্ড দেয়, দেখবেন যে দাম বাড়তেছে। কারণ এদের কাছ থেকে কোনো এক্সপেকটেশনই ছিল না যে তারা ভালো ডিভিডেন্ড দিবে। অথচ যদি আপনার আইডিএলসি যদি ৳৩ আ ৳২ যদি ডিভিডেন্ড দেয়, তাও এটা দাম ধরে রাখার জন্য যথেষ্ট হবে না। দিস ইস কল্ড পারসেপশন, যে আইডিএলসির কাছ থেকে আমি সবসময় অনেক বেটার কিছু চাই। কিন্তু আমি বিডি ফাইন্যান্সের কাছ থেকে জাস্ট এটা দেখতে চাই যে সে তার অবস্থার উন্নতি করছে কিনা, আর সে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতায় আসছে কিনা। কারণ সে বিগত ২ বছর ডিভিডেন্ড দেয়নি। আবার ধরেন এটা যদি বেলিজিং হয়, বেলিজিং এর জন্য ডিভিডেন্ডও মুখ্য নয়। বেলিজিং কবে পজিটিভ ইপিএস ডিক্লারেশন দিবে, এটার উপরেই বেস করে তার দাম হয়তোবা অনেকখানি বাড়তে পারে। কিন্তু সে তো মৃত। মানে লোকজনের ভাব যে এই প্রতিষ্ঠানটা মানে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন খবরের কাগজে যেভাবে আসে, বাংলাদেশ ব্যাংক যখন ৮টা, ৯টা, ১০টা লিজিং কোম্পানি বন্ধ করে দিতে চায়। তো ওই ধরনের সিচুয়েশন থেকে নেগেটিভ থেকে সে যখন পজিটিভ ইপিএস এ আসবে, এটাই তার জন্য একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। এইটার কারণে হয়তোবা আপনারা প্রাইস অ্যাকশন দেখলেও দেখতে পারেন। কিন্তু ব্যাংক, মাল্টিন্যাশনাল এবং লিজিং এরা হয়তোবা বাজারকে হতাশ করতে পারে। এই হতাশার মধ্যে পড়তে না চাইলে আপনারা চাইলে হয়তোবা যদি মনে করেন যে আপনি ডিসেম্বর ক্লোজিং নিয়ে শেয়ারে থাকবেন,
আপনারা ইন্স্যুরেন্সে থাকতে পারেন, লাইফ ইন্স্যুরেন্সে থাকতে পারেন। কেন ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সে থাকবেন? এটা একটা প্রশ্ন। আপনারা লাইফ ইন্স্যুরেন্সে থাকার একটা বড় কারণ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সগুলা হুট করে বিগত সেপ্টেম্বর মাসে যে বাড়াটা বাড়ছিল এবং সবাইকে একটা ভালো প্রফিট দিছে, এইটা কিন্তু তারা তাদের মূল যে টার্ন, তাদের যে মূল যে ডিস্ট্রিবিউশন, এইটা কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই। এখানে যেরকম দেখা যাচ্ছে তারা একটা এম প্যাটার্ন করে সুন্দর করে একটা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে তারপর নামছে। কিন্তু এইখানে যে চার্টটা আপনারা দেখতেছেন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, মার্চ, এই এইখানে কিন্তু এই ধরনের প্যাটার্নটা অনুপস্থিত, এম প্যাটার্নটা অনুপস্থিত। এবং যদি ভুল না হয় ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স উভয়েই এই ধরনের একটা প্যাটার্ন করে ডিস্ট্রিবিউশন কার্ভ শেষ করে সে আবার কারেকশনে যাবে। এই ধরনের একটা মুভমেন্ট এইখানে বাকি থাকার সম্ভাবনা থাকতে পারে। এটার প্রধান কারণ হচ্ছে ব্যাংক, লিজিং, মাল্টিন্যাশনাল এরা ডিভিডেন্ড দেয় হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসে, বা এবার যেহেতু রোজা ছিল এই কারণে এটা হয়ে যাবে মে মাস। তো সাধারণত এপ্রিল মে মাসে এই ব্যাংক, ইন্স্যুরেন্স, ব্যাংক, লিজিং এবং মাল্টিন্যাশনাল এরা যে ডিভিডেন্ডগুলো দিবে এতে এদের দামের একটা পতন হবে। আর এক্সপেকটেশন বাড়বে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে, জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সে এক্সপেকটেশন বাড়ার প্রধান কারণ ইরানের যুদ্ধের সাথে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসার খুব একটা বেশি সম্পর্ক নাই। হ্যাঁ, কোরিলেশন আছে, মানুষের ইনকাম লেভেল কমে যাবে, ইন্স্যুরেন্স পাতি মানুষ কম করবে, ডিপিএস কম করবে, খরচ বেশি হবে, কিন্তু খুব একটা বেশি রিলেশন এইখানে নাই। অনেকেই মনে করবে যে লাইফ ইন্স্যুরেন্স অপেক্ষাকৃত ব্যবসার সাথে একটা সেফ জায়গা, এখানে আমরা ইনভেস্ট করি। মানুষ ব্যবসার টাকা বাদ দিয়ে, আমি সবার কথা বলতেছি না, এটা 0.01% মানুষের কথা বলতেছি। হ্যাঁ, 0.01% মানুষ যদি ব্যবসার টাকা বাদ দিয়ে লাইফ ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্সের সাথে ডিপিএস করে, তাহলে দেখবেন যে লাইফ ইন্স্যুরেন্স এক একটার যে 500 কোটি, 2000 কোটি, 8000 কোটি, 20,000 কোটি টাকা লাইফ ফান্ড, এটা বেড়ে 10 গুণ হয়ে গেছে। তো এই কারণে লাইফ ইন্স্যুরেন্সের এখান থেকে উপরের দিকে যাওয়ার অনেক সুযোগ থাকার সম্ভাবনা আছে, কারণ অর্থনীতির সাথে এর সাধারণত সরাসরি কোনো যোগসূত্র নাই। যেহেতু আমরা ইরান যুদ্ধের কারণে একটা বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, তাই আমরা মনে করতে পারি যে যুদ্ধের সাথে সম্পৃক্ত নয় এমন সেক্টরকে আমরা বাছার সম্ভব, যদি বাছার বাছাই করি বা তাদের ভিতর থেকে নিয়ে যদি আমরা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে যে যুদ্ধের কারণে এরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে কম। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হবে। যদি ইলেকট্রিসিটির দাম বাড়ে, যদি কাগজের দাম বাড়ে, প্রিন্টার মেশিনের দাম বাড়ে, ইনফ্লেশন হয়, ফলাফলে স্টাফদের স্যালারি বাড়বে, কিছু খরচ বাড়বে, কিন্তু এরা অন্যান্যদের মতো অত বেশি ভেঙে চুরে পড়বে না। তো আলটিমেটলি দেখা যাবে যে ইন্স্যুরেন্সের একটা রয়ালি আমরা 26 সাল, 27 সাল আমরা দেখতে পাবো, এবং লাইফ ইন্স্যুরেন্সেরও র্যালি আমরা 26 সাল, 27 সাল দেখতে পাবো, যদি সব ঠিক থাকে। আগামীতে যে মার্কেট বুল রান হওয়ার সম্ভাবনা, যেটাকে আমি আগেই বলেছি, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এখানে অবশ্যই আমরা যেটা বলবো যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এখানে একটা বড় আকারের ভূমিকা পালন করবে, কারণ গভর্নমেন্ট সেক্টরে বর্তমান যে সরকার আছে তাদের যে প্রিভিয়াস কর্মকাণ্ড, সেগুলো কোনোটাই কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রিলেটেড ছিল না, বাট সেখানে প্রাইভেট এন্টারপ্রেনাররা ভালো ব্যবসা করেছে, তারা ভালো রকম ব্যবসার সুযোগ পেয়েছে, তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। এতে
প্রাইভেট সেক্টরে অনেক জব অপরচুনিটি বেড়েছে, প্রাইভেট সেক্টরে সুশাসন থেকেছে, ব্যাংকিং সেক্টরে সুশাসন থেকেছে এবং প্রাইভেট সেক্টর বুস্ট আপ হয়েছে। এই ধরনের কিছু জিনিস আমরা সামনে দেখতে পাবো। এর ফলে দেশের ইনফ্রাস্ট্রাকচারালি তেমন কোনো চেঞ্জ না হলেও কিছু, কিছু মানুষের হাতে টাকা যাবে। আ এর কিছু মানে প্রত্যেকটা জিনিসেরই তো কিছু সুফল আছে, কিছু আ প পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। তো অনেক ক্ষেত্রে এগুলো প্রায়ই সমান, সমান। তো এই ধরনের সিচুয়েশনে আমি যেটা মনে করি যে সামনে লাইফ ইন্সুরেন্সের একটা সুযোগ আছে যতদিন পর্যন্ত যুদ্ধের কোনো সুরাহা না হয়। আমি আবারও রিপিট করতেছি, ইরান আমেরিকার যুদ্ধে যদি দীর্ঘায়িত হয়, তাহলে আপনি লাইফ ইন্সুরেন্স ছাড়া আর কোনো জায়গা পাবেন না টাকা ইনভেস্ট করার। আ আ কারণ প্রতিটা সেক্টরই খুব বেশিভাবে এফেক্টেড হবে এই যুদ্ধের কারণে। বিশেষ করে টেক্সটাইল হোক, ব্যাংক হোক, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ব্যাংক, লিজিং, আ পাওয়ারের কিছু, কিছু পাওয়ার, সব পাওয়ার না। আ এ ধরনের কিছু, কিছু জায়গা থেকে আপনি পজিটিভ ভাইব্রেশন এর চাইতে নেগেটিভ ভাইব্রেশন বেশি পাবেন। আবার ধরেন ব এ লেদার, ফার্মাসিউটিক্যাল, আইটি, লাইফ ইন্সুরেন্স, ইন্সুরেন্স এগুলোতে আপনি হয়তোবা একটু অপোজিট দেখতে পারেন। এই সেক্টর গুলোতে যেহেতু সরাসরি প্রভাব অনেকটা কম, যদিও তাদের এ কস্ট অফ ম্যাটেরিয়াল বাড়বে আরকি। আপনার ফার্মাসিউটিক্যাল এবং লেদারের ক্ষেত্রে। বাট আদার আদার ক্ষেত্রে এর প্রভাবটা একটু কম থাকবে। আর সবচাইতে কম থাকবে লাইফ ইন্সুরেন্স এর উপরে। আর এরপরে আসি, আপনারা চাইলে জেনারেল ইন্সুরেন্স এর দিকে ট্রাই করতে পারেন লাইফ ইন্সুরেন্স এর পরে। জেনারেল ইন্সুরেন্স এ যদি আপনারা দেখেন, জেনারেল ইন্সুরেন্স যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই সেম যে জিনিসটা বিগত সময়ে হওয়ার মতন এখানে যে বিজনেসটা হওয়ার কথা ছিল, কম বেশি হইছে কিন্তু বেশি আকারে হয় নাই। এবং জেনারেল ইন্সুরেন্স এখানে বাড়ার সকল পজিটিভ ভাইব্রেশন দেওয়ার পরেও বাড়ে নাই। তো হঠাৎ করে পড়ে গেছে। এই ধরনের মুভমেন্টটা এইখানে এসে আর না যাওয়ার সম্ভাবনা বেশি। এবার যেটা দেখা যাবে জেনারেল ইন্সুরেন্স গুলো যে ডিভিডেন্ড দিবে আ সেটা অপেক্ষাকৃত বিগত বছরগুলার চাইতে হয়তোবা একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনারা তাদের 3rd কোয়ার্টার, হাফ ইয়ারলি ইপিএস গুলো দেখলেই দেখতে পাবেন। প্রতিটা জেনারেল ইন্সুরেন্স এরই 3rd কোয়ার্টার ইপিএস প্রিভিয়াস 3rd কোয়ার্টারের ইপিএস এর ডাবল। আ এবং এই জিনিসটা আপনারা ২৬ সালেও দেখতে পাবেন যে কম বেশি জেনারেল ইন্সুরেন্স এর বিজনেস আ যেটাই থাকুক না কেন তাদের মার্জিন বাড়বে, বিজনেসের প্রফিটেবিলিটি বাড়বে। তাদের 3rd কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল গুলো আপনারা এনালাইসিস করলে বুঝতে পারবেন। তো এই ধরনের ক্ষেত্রে আমরা দেখতে পারি বা যেটা মনে করতে পারি যে জেনারেল ইন্সুরেন্স সারা বছরই র‍্যালি করার পসিবিলিটি রাখে এবং জেনারেল ইন্সুরেন্স এইখান থেকে হয়তোবা এদিকে আপ দিবে এবং এই আপটা খুব একটা বেশি বড় হবে না। যদি ধরেন আমি একটা প্যাটার্ন যদি আমি একটা ধরি, ধরেন এটা এখান থেকে কিছু একটা নামার পরে আবার একটু উপরে যাবে, নামবে, উপরে যাবে। এইরকম একটা প্যাটার্ন আপনি ড্র করতে পারবেন ফর টোটাল ইয়ার। এবং আমি আবারও রিপিট করতেছি, জেনারেল ইন্সুরেন্সের ওয়েব আপনার অন্যান্য সকল ওয়েবের চাইতে একটু ডিফারেন্ট হবে।
সে সারা বছর ধরেই দেখবেন ডেইলি চার্ট, মান্থলি চার্ট, উইকলি চার্ট সকল চার্টেই কম বেশি আগে পিছে পজিটিভে আসার চেষ্টা করবে এবং সে সবসময় একটা পজিটিভ মুভমেন্টের মধ্যে থাকার মতো জায়গায় থাকবে। এখানে যদি আপনার খুব একটা বেশি ডাউন হয় 5% ডাউন হবে কিন্তু বাড়লে 10% হবে। ডাউন যদি 3% হয় বাড়বে 5%। এইভাবেই সে আপ ডাউন করে করে সারা বছর পার করবে এবং উপরের দিকে থাকবে এবং এই মার্কেটের লিড দিবে জেনারেল ইন্স্যুরেন্স। এটা আপনারা তাদের অ্যানুয়াল যে ফাইন্যান্সিয়াল গুলাতে পাবেন এবং এটা আপনি আরো পরিষ্কার হয়ে যাবেন তাদের ফার্স্ট কোয়ার্টারলি ইপিএস এ। প্রতিটা জেনারেল ইন্স্যুরেন্সেরই ফার্স্ট কোয়ার্টারলি ইপিএস আপনারা অ্যানালাইসিস করবেন, তারপরে আমার কথার সাথে মিলাবেন, কিন্তু ততদিনে 1.5 মাস পার হয়ে যাবে। বাট এটা আপনারা নোট রাখেন, 1.5 মাস পরে আমার সাথে যোগাযোগ করেন যদি মনে করেন যে আপনি এটা বলছিলেন, এটা ভুল প্রমাণিত হয়েছে। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি কথাটা মনে রেখেছি, ভুল প্রমাণিত হয় নাই, 1.5 মাস পরে এসে একটা লাইক দিয়ে দেন। আজকে লাইক দিতে হবে না, যদি পারেন নেগেটিভ যদি কিছু বলেন বলেন, কোনো সমস্যা নাই। বাট এটা মাথায় রাখেন, মাথায় রাখলে আপনাদের জন্য ভালো হবে। এরপরে আমরা কিছু লো পেইড আপের উপরে কথা বলবো আজকে। আমরা বেশ কিছু লো পেইড আপ শেয়ার নিয়ে অনেক বেশি লাফালাফি চলতেছে, যেরকম হামিদ ফেব্রিক্স। আপনারা জানেন যে এই শেয়ারটি মার্কেটে লিস্টেড, এই শেয়ারটি অনেক আগে থেকে অনেক হাই রেঞ্জে প্রাইজে ছিল, এখন আজকে 12 টাকা। লাস্ট কয়েকদিনে এই শেয়ারটা আমরা কিনতে বলেছিলাম আপনাদেরকে এই মাসের শুরুতে। যারা কিনেছেন, এখন আবার ওইটা দেখে আমার কথার সাথে মিলায়েন না। হ্যাঁ, কারণ এখানে অলরেডি 80% গ্যাপ হয়ে গেছে। এখন আর আমার মনে হয় না যে এখানে আর কিছু থাকতে পারে, হয়তোবা কিছু আপ ডাউন এখানে থাকবে। এদের এই মুহূর্তে ফ্যাক্টরি লে অফ আছে। ফ্যাক্টরি লে অফ ঘোষণা দেওয়া হয়েছে তাও আজ থেকে 6 মাস 7 মাস আগে। এখন যেহেতু ডিসেম্বর মাসে অনেক প্রতিষ্ঠানেরই লোন রিশিডিউলের কার্যক্রম কমপ্লিট হয়েছে, হয়তোবা তাদের ক্ষেত্রেও এরকম কিছু একটা দেখতে পারেন। দেখা যাবে যে তাদের ফ্যাক্টরি চালু হওয়ার ঘোষণাও আসতে পারে। আমি বলতেছি না যে চালু হওয়ার ঘোষণা আসবে, ইনসাইডার নিউজ এভাবে সরাসরি বলা ঠিক না। কিন্তু যদি এটা চালু হয়ও, এটা প্রফিটে আসা, ডিভিডেন্ড দেওয়া অনেক দূর কি বাত হ্যায়। কারণ আপনারা তাদের বছর শেষের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করেন, 25 সালের অ্যানুয়াল রিপোর্ট অ্যানালাইসিস করেন, তারপরে আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্ত আপনারা নিজেরা সহজে নিতে পারবেন। যে তাদের বা থার্ড কোয়ার্টারের ফাইন্যান্সিয়ালটা অ্যানালাইসিস করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে তাদের আসলে বিজনেসের অবস্থা কি এবং এখান থেকে যদি তারা ঘুরে দাঁড়াতে চায় তাদের কি পরিমাণ এক্সপোর্ট করতে হবে, কি পরিমাণ অর্ডার আনতে হবে, একটা বন্ধ ফ্যাক্টরি কিভাবে এটা কমপ্লিট করবে, এটা আসলে সময় বলে দিবে। তাদের অবশ্যই কোনো প্ল্যান থাকবে। তাদের অবশ্যই কোনো পরিকল্পনা থাকবে। তারা অনেক বছরের পুরনো বনেদি ব্যবসায়ী এবং বাংলাদেশের টেক্সটাইল জগতের একসময়কার রাজা। সাময়িক হয়তোবা সমস্যা হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এরা হয়তোবা তাদের সুনাম ফিরায় আনবে। কিন্তু সুনাম ফিরায় আনা এই না যে 2026 সালেই আমি ডিভিডেন্ড দিব। এই চার্ট যেভাবে দামটা বাড়ছে, এটা হয়তোবা ঐরকম কিছু নির্দেশ করলেও করতে পারে। কিন্তু ডিভিডেন্ড দিতে হলে ফাইন্যান্সিয়াল গুলা এনালাইসিস করলে আপনি নিজেই বুঝতে পারবেন সে কত টাকা ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে। বাদবাকি কথা আমি আর বললাম না। হয়তোবা এই শেয়ার গুলোর অবস্থা আপনি এই যে এইটার মতো দেখতে পাবেন। এইরকম একটা প্যাটার্ন ওইখানে দেখতে পাবেন হামিদ ফেব্রিক্সে, জিএসপি ফাইন্যান্সের মতো এরকম একটা প্যাটার্ন, বা প্রাইম ফাইন্যান্সের মতো।
এই ধরনের একটা প্যাটার্ন দেখতে পাবেন এ আগামী ২-৩ মাসে। তো আমি হামিদ ফ্যাব্রিক্সের একক হামিদ ফ্যাব্রিক্সের কথা বলতে চাচ্ছি না। এটা আপনি বিডি অটোকারের ক্ষেত্রেও প্রযোজ্য। বিডি অটোকারের ক্ষেত্রে কি হয়েছে? বিডি অটোকার বেসিক্যালি একটা সিএনজি রিফুয়েলিং স্টেশন, ভেরি লো পেইড এর শেয়ার। এরা সাধারণত বছরের পর বছর আ ৫,০০,০০০ ১০,০০,০০০ টাকা প্রফিট করলে দেখা যায় যে এই টাকা দিয়েই তারা 1% 2% ডিভিডেন্ড দিতে পারে। তো এই ধরনের একটা প্রতিষ্ঠান যেহেতু বাজারে তেলের ক্রাইসিস, তাই সিএনজি রিফুয়েলিং স্টেশন, সিএনজি পাম্প, সিএনজি রিলেটেড বিজনেস যেগুলো আছে সেগুলোতে হয়তোবা একটা প্রাইস অ্যাকশন দেখার সম্ভাবনা আছে। যেমন আপনি ইন্ট্রাকোতে যান, ইন্ট্রাকোতে কিন্তু পান নাই। তো বিডি অটোকার যদি একটা সিএনজি রিফুয়েলিং স্টেশন হয়, ইন্ট্রাকো সিএনজি তো মার্কেটের লিডার। বাংলাদেশের একক প্রতিষ্ঠান বলতে ইন্ট্রাকোর চাইতে বেশি সিএনজি রিফুয়েলিং স্টেশন আ আর কারো আছে কিনা আমার জানা নাই। যদি থাকে তাহলে কমেন্টে জানায় যাবেন। আমার বুঝতে সহজ হবে। নাভানা সিএনজি সেম জিনিস। তো একটা সিএনজি রিফুয়েলিং স্টেশন দিয়ে এরকম আ ৳১১০ থেকে ৳১৮০ হয়ে গেল। আর মার্কেটের দেশের সবচাইতে বড় সিএনজি স্টেশন দিয়েও দেশের সবচাইতে বড় সিএনজি অ্যা ও তৈরির কারখানা দিয়েও তাদের কোনো দামের কোনো পার্থক্য হয় না। এর নাম হচ্ছে বাংলাদেশ আর এর নাম হচ্ছে মিরাকল। এখানে সবকিছু হয়। আর এর চাইতেও বড় কথা হচ্ছে এর নাম শেয়ার বাজার। এখানে আসলে প্রাইস অ্যাকশন এর জন্য অনেকগুলো ভেরিয়েবল এখানে অ্যা ডমিনেট করে। তো যেহেতু আপনি বিডি অটোকার দেখছেন আ যে দাম এরকম বাড়ছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এরপরে যদি দাম কমে, মার্কেট যদি বাড়ি খায়, মার্কেটে যদি প্রাইস কারেকশন হয়, তাহলে এর ঝড়টা নাভানা সিএনজি বা ইন্ট্রাকোর উপরে কম লাগবে। তো আপাতত এখানে আমাদের এনালাইসিসের একটা অংশ শেষ করছি। পরবর্তী পার্টটাতে আমরা বলব এপ্রিল মাসে মার্কেটে কি হতে চলেছে। আসেন আমরা শেয়ার মার্কেটের চার্টটাতে একবার যাই। দেখেন আমরা আমাদের আগের ভিডিওতে মার্চ মাসের কিভাবে ব্যবসা হবে যেটা বলেছিলাম, সেটা আপাতত এতদূর পর্যন্ত কারেক্ট আছে কম বেশি। একই ধরনেরই আছে। একই ধরনের যেরকম দিক নির্দেশনা দিয়েছিলাম, আ হয়তোবা এরকম মিলে গেছে। এটাকে আপনারা আসলে আ আমাকে মার্কেট মেকার না ভেবে ফকিরের কেরামতি বললেই ভালো হয়। কারণ আমি তো আর মার্কেট মেকার না। বাট টেকনিক্যাল অ্যানালাইসিস বলে যে মার্কেট এখান থেকে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করবে এবং হ্যান্ডেল যেহেতু কাপের চাইতে ছোট এবং অনেক বেশি ছোট, এটা সেকেন্ড পার্ট। সো আমরা ইন ফিউচার এখানে কিছু ক্যান্ডেল দেখতে পাবো যেগুলো কোনো নেগেটিভ বা প্রাইস কারেকশনের সিগন্যাল বহন করতেছে। তো ওই ক্যান্ডেলগুলো আমরা একটু ট্রাই করব যে আমরা এই ক্যান্ডেলগুলো আঁকাবো। তো এই ধরেন আপনার একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন।
এবং আমার যেটা যতটুকু মনে হয় যে এই মাসটা, এপ্রিল মাসটা এই ধরনের একটা প্যাটার্ন নিয়েই হয়তোবা আগাবে। অর্থাৎ এপ্রিল মাসে আপনি ১০ তারিখের পরে যে জায়গাতেই এন্ট্রি নেন কিনা ইন্ডেক্স উপরের দিকে থাকবে। আপনার শেয়ার উপরের দিকে থাকতে পারে, প্রাইসের অ্যাকশন হতে পারে, কারেকশন হতে পারে এবং এই মুহূর্ত থেকেই আপনার জন্য সবচাইতে ভালো সুযোগ হচ্ছে জুন এন্ডিং শেয়ারে ধীরে ধীরে মুভ করা, জুন এন্ডিং শেয়ারে ধীরে ধীরে পজিশন তৈরি করা। এতে যেটা হবে যে আপনারা এই ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং এর মতো একটা বড় র‍্যালি সামনে পাবেন এবং অবশ্যই এই মুহূর্তে মার্কেটকে লিড দিবে মিউচুয়াল ফান্ড এবং লাইফ ইন্স্যুরেন্স। কারণ এই দুটোর মিউচুয়াল ফান্ডের সাথে ইয়ার এন্ডিং জড়িত, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং জড়িত এবং লাইফ ইন্স্যুরেন্সের সাথে যুদ্ধ জড়িত। কেন? লাইফ ইন্স্যুরেন্স যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়। এই কারণে লাইফ ইন্স্যুরেন্সের সাথে যুদ্ধ জড়িত। আর অন্যান্য সকল সেক্টরের ক্ষেত্রেই কম বেশি এর প্রভাব থাকলে থাকতে পারে। তাই যুদ্ধ যদি বেটার দিকে যায়, যদি যুদ্ধ শেষ হওয়ার দিকে যায়, দ্রুতই শেষ হবে যুদ্ধ। কিন্তু আসলে পৃথিবীর সাপ্লাই চেইন গুলো কোন দিকে যাবে, কিভাবে সাপ্লাই চেইন ব্যবস্থা থাকবে, র মেটেরিয়াল কিভাবে আসবে যাবে। আপনি কি তেল অদূর ভবিষ্যতে ইরানের কাছ থেকে কিনবেন না আমেরিকার কাছ থেকে কিনবেন? হরমুজ প্রণালী ব্যবহার করতে গিয়ে আপনি ইরানকে ট্যাক্স দিবেন নাকি আমেরিকাকে ট্যাক্স দিবেন? এই ধরনের প্রশ্নগুলো তৈরি হবে। এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আপনি যখন পাবেন তখন আপনি আ এটার অনুযায়ী দেখবেন যে আসলে সাপ্লাই চেইনটা ঠিক হয়ে গেছে। যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন মানুষ ভাবছে যেহেতু পৃথিবীর ২৫% আ গম রাশিয়া এবং ইউক্রেন থেকে গোটা পৃথিবীতে যায়। তাহলে রাশিয়ার গমটা না পালে তো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, আফ্রিকা এরা তো এসব জায়গাতে তো মহামারী হবে। এরা মারা যাবে, এখানে দুর্ভিক্ষ হবে। কিন্তু আসলে আল্লাহর কুদরত কোনো কিছুই কোনো কিছুর জন্যে থেমে থাকে না। এবং এখানে আ একটা অল্টারনেটিভ ব্যবস্থা হয়ে যায়। আমরা আগে যেরকম রাশিয়া, ইউক্রেন থেকে গম কিনতাম, এখন আমরা ব্রাজিল, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে গম কিনি। হ্যাঁ, প্রাইসে কিছু তারতম্য আছে। কিন্তু এর মানে এই না যে এতে প্রাইস অনেক বেশি ডেভিয়েট করে এবং ক্রয় সীমার বাইরে চলে যায়। তো আমরা যদি আ রাশিয়া, ইউক্রেনের মতোই এখানে ইরান, আমেরিকা যুদ্ধের কারণে যে আমরা যে ক্ষতিগ্রস্ত হব তা না। কারণ ভারত তো বলেই দিয়েছে যে তাদের কাছ থেকে আমরা যত খুশি তত তেল কিনতে পারব। এবং মার্কেট রেটে। যেটা আপনারা বিভিন্ন পত্র-পত্রিকায় মনে হয় দেখেছেন, আমি শুনেছি। তো এই ধরনের এবং বাংলাদেশ সরকারও খুব সম্ভবত ভারতে চিঠি দিয়েছে বা ভারত সরকার বাংলাদেশে চিঠি দিয়েছে। ইমৈত্রী পাইপলাইন না কিংবা পাইপলাইনের মাধ্যমে আরকি এটা আসবে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন। তো ওইটা দিয়ে আরকি বাংলাদেশে তেল আসবে। তো ডিজেল নিয়ে আসলে সে ধরনের কোনো শঙ্কা আছে কিনা জানি না। আর আসলে এখানে সাধু এবং চোর উভয়ই আছে। তো অ্যা এত বেশি আসলে আগে তো মানুষ খাদ্য মজুত করছে, ডিম মজুত করছে ফ্রিজ ভরা। তো এবার দেখতেছি মানুষ অকটেন আর পেট্রোল মজুত করতেছে। অকটেন পেট্রোল বাংলাদেশের থেকে উৎপাদিত হয়। যে পরিমাণ উৎপাদিত হয় তার অর্ধেকের বেশি খরচ হয়। বাকিটা কখনো এক্সপোর্ট হয়, কখনো বিদ্যুৎ প্রোডাকশনের ক্ষেত্রে, সার প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কখনো কনডেন্সার রিফাইনিং এ ব্যবহৃত হয়। এটা সরকার তার নিজের চাহিদা অনুযায়ী ইচ্ছা করলে এক্সপোর্ট করে, ইচ্ছা হলে নিজে ইউজ করে। আ এখানে আসলে ওই ধরনের কোনো তো এই ধরনের ক্ষেত্রে পেট্রোল আর অকটেনের দাম কমে যাওয়া, এটা আসলে আ হাস্যকর। তো এই সিচুয়েশন থেকে খুব দ্রুতই আমরা দেখব উত্থান হবে। আ
আমাদের প্রধানমন্ত্রী সাহেব তিনি তার ১ম যে মিটিং, সেই মিটিংয়ে তার যে চোরের যে মন্ত্রিসভাগুলো ছিল, তাদের মুখের উপরে ফাইল ছুঁড়ে মেরেছেন। একটা বলিষ্ঠ দিক নির্দেশনা তিনি দিয়েছেন যে, দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশের মানুষকে বাঁচাতে হলে অকটেন পেট্রোল, ডিজেল কোনোটার দামই খুব একটা বেশি বাড়ানোর প্রয়োজন হয়তোবা থাকবে না। তারপরেও দেশের অর্থনীতির অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী জ্ঞানী-গুণী ব্যক্তিরা মিলে তারা একটা সিদ্ধান্ত নিবেন। পরিবেশ পরিস্থিতি মোটামুটিভাবে শান্ত এবং সকলের জন্য সুন্দরভাবে বসবাস করার জন্য যেরকম প্রয়োজন হয় অথবা এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা সামনে দেখতে পাবো। তো এটার কারণেই পৃথিবীর অন্যান্য দেশে যে তেলের কারণে যে প্রবলেম, আমাদের দেশ বা ভারত বা পাকিস্তান বা চায়না প্লাস আমাদের আসিয়ানের আন্ডারে যে সকল দেশগুলো আছে, চায়না থেকে ইন্দোনেশিয়া বেল্টের ভিতরে যে দেশগুলো আছে লাইক ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, এরা কিন্তু এর উপরে এত বেশি কঠিন সিচুয়েশন এর ভিতরে তারা থাকবে না। কারণ ডিজেলের অভাব চায়না ফিল করতে দিবে না। এটাতে রাশিয়া, চায়না বা ইরান বা চায়নার মাধ্যমে ইন্ডিয়া বা রাশিয়ার মাধ্যমে ইন্ডিয়া এই তেলের যোগানটা এখানে সাপ্লাই করবে। পৃথিবীর অন্যান্য দেশে, ইউরোপে, আমেরিকাতে যে ধরনের আ ক্ষতির সম্মুখীন হবে বা তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হবে, এ ইস্ট এশিয়ার মানুষ এই ধরনের ক্ষতির বা সমস্যার সম্মুখীন কম হবে। এটার কারণ হচ্ছে তেলের availability চায়নাতে, রাশিয়াতে, ইন্ডিয়াতে এবং আ ইরান তো সরাসরি আমাদেরকে তেল দিতে চায়। আমরা খুবই সৌভাগ্যবান যে ইরান আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। আমরা নিপীড়িত জাতি, তারাও নিপীড়িত জাতি। তো সেই হিসেবে আমার মনে হয় যে আল্লাহর রহমতে আমাদের দেশে তেলের কারণে বড় আকারের সংকট হবে না। হ্যাঁ, সংকট হবে অবৈধ মজুতদারদের অ্যা লোভ লালসাপনার কারণে। অন্য কোনো কারণ এখানে থাকার সম্ভাবনা কম বলে আমার মনে হয়। যদিও এটা ভুলও হতে পারে। কারণ আমি যেভাবে চিন্তা করি সবকিছু যে আমার মতো হবে তা না। যদি তাই হতো আজকে আমি বিল গেটস হয়ে যেতাম। তো এই বলেই শেষ করছি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো? আপনাদের যদি কোনো শেয়ার আ এনালাইসিস এর প্রয়োজন পড়ে, আপনারা যদি মনে করেন যে কোন শেয়ারটা এনালাইসিস কেমন হতে পারে যে পোর্টফোলিওতে এই শেয়ারটা রাখা এই মুহূর্তে ঠিক কিনা, বা আপনাদের যদি মনে হয় যে এটার টেকনিক্যাল চার্টটা কেমন হবে সেটা আমাদেরকে জানতে চাইলে আমরা পরবর্তী ভিডিওতে বা আপনাদেরকে প্রাইভেটলি এটা আমরা শেয়ার করব। ইনফরমেশনটা শেয়ার করব। আশা করি যদি মার্কেটের গতি প্রকৃতি ভয়ংকর কোনো ধরনের ট্রেন্ডে চেঞ্জ না হয়, যেটা হওয়ার সম্ভাবনা অলমোস্ট কম। তো আমার মনে হয় যে এখান থেকে আ আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের শেয়ারগুলো প্রাইস অ্যাকশন করতেছে কম বেশি। তবে সব সেক্টর নাও করতে পারে। আমি কিছু সেক্টরের কথা বলেছি যে ব্যাংক, ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং মাল্টিন্যাশনাল, এগুলো যেহেতু ডিভিডেন্ড দিবে এবং ডিভিডেন্ড যাই দিবে তাই মানুষের পছন্দ হবে না। ভালো ডিভিডেন্ড দিলেও পছন্দ হবে না, খারাপ ডিভিডেন্ড দিলেও পছন্দ হবে না। এটা পাবলিক পারসেপশনটাই আসলে এরকম। তো অনেকটা সময় টেকনিক্যাল পয়েন্ট ওই পাবলিক পারসেপশন এর ক্ষেত্রে কাজ করে না। তো এই ধরনের সিচুয়েশন ছাড়া সকল কিছুই ওকে থাকবে। বা যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো বোমা গিয়ে পোল্যান্ডে গিয়ে পড়ে, তো ওই ধরনের সিচুয়েশন যদি হয় যে ইরান আমেরিকা যুদ্ধের সাথে বাংলাদেশও সম্পৃক্ত হয়ে গেল, সেক্ষেত্রে হিসাব আলাদা। বাট আপাতত দৃষ্টিতে যেটা মনে হয় যে তেল জাতীয় সংকট হয়তোবা থাকবে না। আম আর আমি এটাও বুঝি না যে এত বড় তেলবাজ দেশে
তেলের সংকট কেন হলো? তেল তো এভেইলেবল থাকার কথা। যা হোক, থ্যাংক ইউ যারা মনোযোগ দিয়ে এতক্ষণ শুনেছেন, তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।